আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। পিলখানার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বিডিআরের বিদ্রোহে ওই সময় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। ওই কর্মকাণ্ডের নেপথ্যে কী ছিল তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ সামনে এসেছে। এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সে সময়কার সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদ। তিনি বলেছেন, সেদিন 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে 7:30টায় সেনা সদরে প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মাস্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। এরপর আমি বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এ বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিংয়ের জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি। সেখানে 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছু সময় পর আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তখন তাদের ফোন ব্যস্ত পাই। মইনুল আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতি ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া সেনাবাহিনীর আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত করতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। তিনি বলেন, 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে, একজন আমার পিছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মইনুল আহমেদ আরও বলেন, 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোকে সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মাস্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা এটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শমশেরের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যেই ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। বিদ্রোহের সময় টিভি চ্যানেলের লাইভ কভারেজের সমালোচনা করে তৎকালীন সেনাপ্রধান বলেন, ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলে তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবিলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। মইনুল বলেন, 11:45 দিকে পিএসও এএফডি জানায়, সরকার রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে, কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 11টার দিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরও বলেন, আমি যমুনায় যাওয়ার ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন, অর্থাৎ তাদের আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে গেলে আমাদের জানানো হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছেন এবং তারা বিদ্রোহীরা সাধারণ ক্ষমা চায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি। তখন আমি তাকে বলি, অনেকে নিহত হয়েছেন, তাদের কোনো দাবি মানা যাবে না। আপনি তাদের বলবেন, প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে, তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থ সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই। মইনু আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। মইনু আহমেদ বলেন, আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। নিজের ভিডিওতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনু আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি।